হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমি তোমাদের বায়োলজি বিষয়ে জীবের বৈচিত্র্যতা নামক ইউনিট 1তে থাকা যে টপিকগুলো আছে, যেমন জীবনের বিজ্ঞান, ট্যাক্সোনমি ও সিস্টেম্যাটিক্স, প্রোটিস্ট ও ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদরাজ্য ও প্রাণীরাজ্য, এইসব টপিকের ওপর সম্ভাব্য কী কী প্রকারের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। পরে এই চ্যানেলে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের লেটেস্ট বায়োলজি সাজেশান এবং তার ব্যাখ্যা, এবং ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষায় 100% কমন বায়োলজি সাজেশান ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এই চ্যানেলতে বাংলায় নিট বায়োলজি ক্লাস হয়। কিভাবে নিট পরীক্ষায় শর্ট নোট প্রস্তুত করবে এবং কিভাবে স্মার্ট স্টাডি করবে, এবং সর্বোপরি বায়োলজিতে নিট পরীক্ষায় 360-এর মধ্যে 360 কিভাবে পেতে হয় তা নিয়ে আমি পরে আলোচনা করব। আমি শিওর হয়ে বলছি, যদি তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলি একটু মনোযোগ সহকারে 30 থেকে 40 মিনিট সময় ধরে আমার আলোচনার সঙ্গে সঙ্গে শোনো ও দেখো, তাহলে তোমাদের 75% প্রশ্নের উত্তর এই ক্লাসে হয়ে যাবে, যা তোমাকে পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বেল বটন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং ক্লাসের লিঙ্কটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে শুরু করা যাক। ইউনিট 1 অধ্যায় জীবনের বিজ্ঞান এবং ট্যাক্সোনমি ও সিস্টেম্যাটিক্স। এখানে আমি কিছু কোশ্চেন এমসিকিউ আকারে উপস্থাপন করেছি। এই এমসিকিউর অ্যান্সারটি আমি করে দিইনি তোমাদের সুবিধার জন্য, কারণ এমসিকিউ কোশ্চেনগুলি তোমরা নিজেরাই করবে। এতে কি হয়, এতে তোমাদের নিজেদের কোশ্চেন টাচ করার প্রবণতা বাড়বে এবং নাম্বার পাওয়ার ক্ষমতাও বাড়বে। কিছু কোশ্চেন আমি আলোচনা করব এবং কোনটা সঠিক উত্তর তা আমি চিহ্নিত করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি এখানে মনোযোগ সহকারে দেখো বা শোনো, তাহলে আশা করছি 75% পড়া এখানেই হয়ে যাবে। প্রথম কোশ্চেন, কোনো জীবকে তার নিজস্ব আবাসস্থলে এবং চিড়িয়াখানায় সংরক্ষণ করাকে কী বলে? তোমরা সবাই জানো, কোনো জীবকে যদি তার নিজস্ব আবাসস্থলে রেখে সংরক্ষণ করা হয় তাকে ইনসিটু সংরক্ষণ বলে, এবং তাকে তার নিজস্ব আবাসস্থলের বাইরে অন্য কোথাও রেখে সংরক্ষণ করাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, রয়্যাল বেঙ্গল টাইগার তার নিজস্ব বাসভূমি হচ্ছে সুন্দরবনে, অর্থাৎ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তাই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে ইনসিটু সংরক্ষণ করা হয়। কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়, তাহলে আলিপুর চিড়িয়াখানা হবে তার এক্সিটু সংরক্ষণ। কেন? যেহেতু তার নিজস্ব আবাসস্থল সুন্দরবন থেকে অন্য কোথাও তাকে সংরক্ষণ করা হচ্ছে, তাই সেটা এক্সিটু সংরক্ষণ। তাই 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি। দ্বিতীয় নম্বর কোশ্চেন, পরাগরেণু, গাছের বীজ ও গাছের বিভিন্ন অংশের এবং ডিম্বাণু ও শুক্রাণু সংরক্ষণ করা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। কিন্তু এই সব জিনিসের সংরক্ষণ তরল নাইট্রোজেন, যার উষ্ণতা হচ্ছে কি -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করা হয় বলে একে ক্রায়োপ্রিজার্ভেশনও বলা হয়, অর্থাৎ ক্রায়ো সংরক্ষণও বলা হয়। তাই এক্ষেত্রে অপশান বি এর সঠিক উত্তর হবে। হটস্পট শব্দটির প্রবক্তার নাম হচ্ছে বিজ্ঞানী মেয়ার্স। এবং বিশ্বে হটস্পটের সংখ্যা কত? বিশ্বে হটস্পটের সংখ্যা বর্তমানে 36টি, তাই এর রাইট অপশান হবে অপশান সি। 4 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোনটি এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ নয়? এর মধ্যে বোটানিক্যাল গার্ডেন এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ, ফিল্ড জিন ব্যাংক এক্সিটু সংরক্ষণ, সিড ব্যাংক হচ্ছে এক্সিটু সংরক্ষণ, কিন্তু শস্য আবর্তন উদ্ভিদ এক্সিটু সংরক্ষণ নয়। তাই এর রাইট অপশান হবে অপশান ডি। এরপর ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, দ্বিপদ নামকরণের জনক ও দ্বিপদ নামকরণের প্রকাশিত গ্রন্থটির নাম হলো? দ্বিপদ নামকরণের জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি পেসিস প্লান্টারাম নামক বইতে তার
দ্বিপদ নামকরণ প্রকাশ করেছিলেন। তাই এর রাইট অপশান হবে অপশান এ। দ্বিতীয় নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমির জনক হলেন অপশান বি ক্যারোলাস লিনিয়াস। তৃতীয় নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের প্রতিটি একক যেমন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এদের প্রত্যেকটিকে কি বলে? এদের প্রত্যেকটিকে ট্যাক্সন বলে। অর্থাৎ রাজ্য একটা ট্যাক্সন, পর্ব একটা ট্যাক্সন, শ্রেণী, বর্গ, গোত্র, গণ প্রভৃতি এক একটি করে ট্যাক্সন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ট্যাক্সন থেকে বৃহত্তম ট্যাক্সনকে কিভাবে সাজানো থাকে? অর্থাৎ শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ট্যাক্সন হচ্ছে প্রজাতি এবং সর্বোচ্চ অর্থাৎ বৃহত্তম ট্যাক্সন হচ্ছে রাজ্য হিসাবে আমরা জানি। এক্ষেত্রে কোন অপশান দেওয়া আছে সেটা দেখতে হবে। এক্ষেত্রে প্রজাতি, গণ, ট্রাইব, গোত্র, বর্গ, শ্রেণী, বিভাগ। প্রজাতি হচ্ছে এক্ষেত্রে ক্ষুদ্রতম ট্যাক্সন এবং সর্ববৃহৎ ক্ষেত্রে ট্যাক্সন হচ্ছে বিভাগ। প্রজাতির ওপরে আছে গণ ট্যাক্সন, গণের চেয়ে বড় ট্রাইব, ট্রাইবের চেয়ে বড় গোত্র, গোত্রের চেয়ে বড় বর্গ, বর্গের চেয়ে বড় শ্রেণী, শ্রেণীর চেয়ে বড় বিভাগ। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে অপশান বি। বিভাগ আর পর্ব, উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ এবং প্রাণীর ক্ষেত্রে পর্ব কথাটি ব্যবহার করা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, অঙ্গসংস্থানিকগতভাবে একই প্রকার দুটি পপুলেশনের জনন কার্য পৃথক হলে তাকে কি বলে? তাকে কি বলে? দুটি সিবলিং প্রজাতি বলে। অর্থাৎ রাইট অপশান হবে কোনটা? অপশান বি। এক্ষেত্রে একটা কথা বলি যে যদি দুটি পপুলেশনে থাকা দুটি ভিন্ন প্রজাতি যাদের আকৃতিগতভাবে বাইর থেকে দেখে একই মনে হলেও তারা যদি নিজেদের ভেতর জনন কার্য সম্পন্ন না করতে পারে, অর্থাৎ নিজেদের ভেতর মেটিং না করতে পারে, সেক্ষেত্রে সেই দুটি প্রজাতিকে সিবলিং প্রজাতি বলা হবে। 6 দাগে কোশ্চেন হচ্ছে কি, ট্যাক্সোনমিতে কে শব্দটি ব্যবহৃত হয় কিসের জন্য? কে শব্দটি ট্যাক্সোনমিতে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। এর রাইট অপশান হচ্ছে অপশান এ। এরপর অগ্রাধিকার আইন কথাটি কোথায় প্রযোজ্য? অগ্রাধিকার আইন কথাটি আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে করা হয়ে থাকে। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে অপশান ডি। দ্বিতীয় নম্বর হচ্ছে, আলফা ট্যাক্সোনমিতে যে ভিত্তি করা হয় তা হলো আলফা ট্যাক্সোনমিতে বাহ্যিক অঙ্গসংস্থানিক ভিত্তিতে ট্যাক্সোনমি করা হয়। অর্থাৎ বলতে গেলে বাহ্যিক অঙ্গসংস্থানিকগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আলফা ট্যাক্সোনমি করা হয়। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে কি? অপশান এ। এরপর 8 নম্বর কোশ্চেনে, স্বাভাবিক ও কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি যারা প্রবর্তন করেছিলেন তারা হলেন, স্বাভাবিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেছিলেন বেন্থাম ও হুকার এবং কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি করেছিলেন লিনিয়াস। তাই এর রাইট অপশান হবে অপশান এ। তারপর 9 দাগে কোশ্চেন, এই কোশ্চেনগুলো স্টেটমেন্ট বেসিসে আমি দিয়েছি, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন 9 কোশ্চেনে দ্বিপদ নামকরণ হলো গণ আর প্রজাতি নামক দুটি পদ দিয়ে গঠিত জীবের বিজ্ঞানসম্মত নাম। অর্থাৎ গণের আলাদা এবং প্রজাতির আলাদা আলাদা দুটি পদ, এই দুটি পদের সমন্বয়ে গঠিত নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। 10 নম্বর কোশ্চেন, ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটি বই হলো স্পিসিস প্লান্টারাম, যেখানে উদ্ভিদ সম্পর্কিত বিবরণ আছে এবং এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত বই। দ্বিতীয়টি হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, যেখানে প্রাণী সম্পর্কিত আলোচনা আছে যে বইতে। 11 দাগে কোশ্চেন, একটি প্রজাতির অন্তর্গত একটি জীবের একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকলে তাকে সিনোনিম বলব। যেমন যদি বলি একটা প্রজাতির একটা জীব আছে, ওই জীবের যদি একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থেকে থাকে সেই নামগুলোকে সিনোনিম বলবো। এরপর 12 নম্বর স্টেটমেন্টে, বিজ্ঞানসম্মত নামে গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি বলে তাকে টোটোনিম বলবো। অর্থাৎ যদি কোনো জীবের গণ এবং প্রজাতি এই দুটো নাম একই নাম দিয়ে হয় তখন তাকে টোটোনিম বলবো। যেমন কাতলা, কাতলা এক্ষেত্রে প্রথম কাতলার নাম হচ্ছে গণ, দ্বিতীয় কাতলা হচ্ছে প্রজাতির নাম, তাই কাতলা কাতলা হচ্ছে এক প্রকার টোটোনিম। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, দুটি পৃথক প্রজাতি বা দুটি পৃথক গণের নাম একই হলে তখন তাকে হোমোনিম বলে। আলাদা আলাদা দুটি পৃথক প্রজাতি বা আলাদা আলাদা দুটি পৃথক গণের নাম যদি একই হয় তখন তাকে হোমোনিম বলবো। 14 নম্বর স্টেটমেন্ট, একটি জীবের নামকরণ যদি জীবের বাসস্থান বা
যে অঞ্চলে ওই জীবটি জন্মায় সেই অঞ্চলের নামানুসারে হলে তাকে টোপোনিম বলবো। যদি আমি এক্সাম্পল হিসাবে উপস্থাপন করি বটগাছের নাম, বটগাছের বিজ্ঞানসম্মত নাম হলো ফিকাস বেঙ্গালেন্সিস। এই ফিকাস হচ্ছে তার গণ, বেঙ্গালেন্সিস হচ্ছে তার প্রজাতি। এই বেঙ্গালেন্সিস কথাটি এসছে বেঙ্গল থেকে, অর্থাৎ বটগাছ বেঙ্গলে বেশি পাওয়া যেত, তাই বাসস্থান বেঙ্গল বলে তার প্রজাতির নাম বেঙ্গালেন্সিস হয়েছে। 15 দাগের স্টেটমেন্ট হচ্ছে বিভিন্ন এককের সাহায্যে কোনো জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে সাজানো বা রাখাকে বলা হয় হায়ারার্কি। অর্থাৎ কোনো জীবকে যদি সর্বনিম্ন স্তর থেকে তাকে সর্বোচ্চ স্তরে স্থান দেওয়া হয় বা সাজানো হয় তখন তাকে হায়ারার্কি বলে। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে 7টি ধাপ ছিল। কি কি ধাপ ছিল সেটা? প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এই 7টি ধাপ ছিল। এই 7টি ধাপের ভিতর প্রজাতি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম ট্যাক্সন এবং রাজ্য হচ্ছে বৃহত্তম ট্যাক্সন। হারবেরিয়ামতে ডেড স্পেসিমেনের প্রিজার্ভেশন করা হয়। প্রিজার্ভেশন কোথায় করা হয়? পেপার শিট বা হারবেরিয়াম শিটে করা হয়। এরপর বিশেষ যে বোটানিক্যাল গার্ডেনগুলো আছে তাদের মধ্যে সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা কিউতে অবস্থিত, যেটা ইংল্যান্ডে আছে। এটা হচ্ছে সবথেকে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। এছাড়াও ভারতে আছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়াতে অবস্থিত, তোমরা সবাই জানো। মনে রাখবে লিভিং প্ল্যান্টসের কনজারভেশন করা হয়। মনে রাখবে লিভিং প্ল্যান্টসের কনজারভেশন করা হয়, ডেড স্পেসিম্যানের প্রিজার্ভেশন করা হয়। এরপর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে কিছু এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি ভুল? ভিরিয়ন হলো সংক্রমণযোগ্য একক ভাইরাস কণা, হ্যাঁ এটা ঠিক। ভাইরয়েড হলো ক্যাপসিডবিহীন সংক্রমণযোগ্য একতন্ত্রী নগ্ন আরএনএকে আমরা ভাইরয়েড বলছি, এটাও ঠিক। প্রিয়ন হলো সংক্রমণযোগ্য প্রোটিন কণা, এটাও ঠিক। অপশান ডি ভাইরাসের প্রোটিন আবরণ হলো ভিরিয়ন, না, ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা ক্যাপসিড বলি। যেহেতু কোনটি ভুল চেয়েছে তাই রাইট অপশান হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অপশান। নেক্সট দেখে কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? ক্যাপসিড হলো ভাইরাসের প্রোটিন আবরণ, ক্যাপসিডের একক হলো ক্যাপসোমিয়ার, ঠিক কথা। অপশান বি ক্যাপসিডের বাইরে প্রোটিন, লিপিড, শর্করা নির্মিত আবরণ হলো এনভেলপ। অপশান সি এনভেলপ গঠনের একক হলো পেলমোমিয়ার। কিন্তু অপশান ডি রেট্রো ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে না, অর্থাৎ রেট্রো ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে না, এই কথাটি কিন্তু ভুল। তাই যেহেতু ভুলটি বিবৃত করতে বলেছে তাই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। মনে রাখবে রেট্রো ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নে দেওয়া কোন বক্তব্যটি ভুল বা সঠিক নয়? আরএনএযুক্ত ভাইরাস হলো রাইবোভাইরাস, হ্যাঁ এটা ঠিক কথা। ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ, অর্থাৎ এটাও ঠিক। এনভেলপযুক্ত ভাইরাস হলো লিপোভাইরাস, এটাও ঠিক। কিন্তু অপশান ডিটা তাহলে দেখি, ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে ফাইকোফাজ বলে, না এটাই হচ্ছে ভুল। তাই রাইট অপশান হবে অপশান ডি। কেন? ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে মাইকোফাজ বলে। বোঝা গেল? এরপর 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? ইকোলি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস হলো কলিফাজ, ঠিক। শৈবাল আক্রমণকারী ভাইরাস হলো ফাইকোফাজ, এটাও ঠিক। ছত্রাক আক্রমণকারী ভাইরাস হলো মাইকোফাজ, এটাও ঠিক। অপশান ডি নীলাভ সবুজ শৈবাল, এটা এক প্রকারের ব্যাকটেরিয়া, এটা আক্রমণকারী ভাইরাস হলো ফাইকোফাজ, এটা হচ্ছে ভুল অপশান। তাই অপশান ডি হচ্ছে রাইট হবে। 5 দেখে কোশ্চেন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সত্য নয়? যেসব ফাজ ভাইরাসের লাইটিক চক্র হয় তাদের টি সিরিজের ফাজ ভাইরাস বলবো, হ্যাঁ এটা ঠিক। যেসব ফাজ ভাইরাসের লাইসোজেনিক চক্র হয় তাদের টেম্পারেট ফাজ বলে, এটাও ঠিক। যেমন ল্যামডা ফাজ হচ্ছে এক প্রকারের টেম্পারেট ফাজ, এটা ঠিক স্টেটমেন্ট।
অপশান সি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ ও ভাইরাল ডিএনএ যুক্ত হয়ে প্রোফাজ গঠিত হয়, এটাও ঠিক, এটি লাইসোজেনিক চক্রে দেখা যায়, ঠিক কথা। কিন্তু অপশান ডি টিএমভি হলো এক প্রকার ডিএনএ যুক্ত ভাইরাস, এই অপশানটা হচ্ছে ভুল, কারণ টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস হলো এক প্রকার ডিএনএ যুক্ত ভাইরাস, তাই এক্ষেত্রে ডি হচ্ছে রাইট অপশান। এরপর 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সঠিক জোড় নয়, অর্থাৎ ভুল জোড়টাকে তোমাদের চিহ্নিত করতে হবে। টিএমভি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস একতন্ত্রী আরএনএ ভাইরাস, এটা ঠিক। কলিপাস 5x174 একতন্ত্রী ডিএনএ ভাইরাস, এটাও ঠিক। কলিপাস ল্যামডা দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস, এটা ঠিক। এইচআইভি ভাইরাস ডিএনএ যুক্ত ভাইরাস, এটা হচ্ছে ভুল, কারণ এইচআইভি ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, তাই রাইট অপশান হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকে পেপটাইডোগ্লাইক্যান ও মিউকোপেপটাইড, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি আর্কি ব্যাকটেরিয়া? গ্রিন সালফার, এলাগো সবুজ শৈবাল, মিথানোজেন্স, প্রত্যেকটি। মিথানোজেন্স হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। প্লাজমিড প্রকৃতপক্ষে মনে রাখবে, প্লাজমিড এক প্রকার হচ্ছে অতিরিক্ত চক্রাকার ডিএনএ যেটি ব্যাকটেরিয়াতে থাকে, এখানে এর রাইট অপশান হবে অপশান এ। ব্যাকটেরিয়ার মেসোজোমে যে শ্বাস উৎসেচক থাকে তার নাম হলো, মনে রাখবে, সাইটোক্রোম অক্সিডেজ, অর্থাৎ এর রাইট অপশান হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে থাকে মৃতজীবী হিসেবে, এখানে তোমরা ঠিক করে নিবে অপশান বি মৃতজীবী হিসেবে হবে, অর্থাৎ যে কোনো অপশানকে ঠিক করে নিবে, মৃতজীবী হবে না, পরজীবী হবে না, সহজী হবে না, কেবলমাত্র হবে মিথজীবী, ময়সী থয়কার বর্গীজ দীর্ঘই বয়সী, মিথজীবী হিসাবে বাস করে। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রধান পার্থক্য গড়ে ওঠে সেটি হলো কোষ প্রাচীরের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই রাইট অপশান হবে অপশান বি। ফুড পয়জনিং করে কোন ব্যাকটেরিয়া? ফুড পয়জনিং করে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, অপশান বি হবে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ভিটামিন বি12 উৎস? ভিটামিন বি12 স্পাইরুলিনা থেকে পাওয়া যায়, তাই এই রাইট অপশান হচ্ছে স্পাইরুলিনা, অপশান বি। নিম্নলিখিত কী প্রকার বিষাক্ত পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা নিঃসৃত হয়? অর্থাৎ এর রাইট অপশান হবে টক্সিন নামক বিষাক্ত পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা নিঃসৃত হয়। এরপর কোশ্চেন হচ্ছে, নিপজিন লক্ষ্য করা যায় রাইজোবিয়ামে নিপজিন লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন, ফাইকোসায়ানিন ও ফাইকোএরিথ্রিন লক্ষ্য করা যায় সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, রাইট অপশান হবে সি। নেক্সট কোশ্চেন, টিকোইক অ্যাসিড দেখা যায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, টিকোইক অ্যাসিড দেখা যায়। জিনোফোর কি? জিনোফোর হচ্ছে প্রোক্যারিওটিকের আরএনএ ও ডিএনএকে জিনোফোর বলে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 14 কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে গভীর সমুদ্রে পাওয়া যায়? গভীর সমুদ্রে আর্কি ব্যাকটেরিয়া পাওয়া যায়, তাই অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে নিম্নলিখিত কোনটি মাইকোপ্লাজমার জন্য আদর্শ? এটি ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত, ঠিক। এটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, অবশ্যই এটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। এটির কোষপ্রাচীর থাকে না, হ্যাঁ, মাইকোপ্লাজমার কোষপ্রাচীর থাকে না, তাই ওপরের প্রত্যেকটি ঠিক হবে, তাই এর রাইট অপশান হবে অপশান ডি। এদের মধ্যে কোন জীবের কোষপ্রাচীর থাকে না? কোষপ্রাচীর থাকে না সি ফ্যান, কারণ সি ফ্যান হচ্ছে এক প্রকার অ্যানিম্যাল অর্থাৎ প্রাণী, আর তোমরা জানো প্রাণীর কোনো কোষপ্রাচীর থাকে না কোষে, তাই এর রাইট অপশান হবে অপশান বি। পরের কোশ্চেন হচ্ছে, রোমন্থনকারী প্রাণীর অন্ত্রে বা গোবরে বসবাসকারী আদি প্রোক্যারিওটিকের নাম। তোমরা মনে রাখবে গরু, মোষ এবং অর্থাৎ এরা রোমন্থনকারী প্রাণী, এদের অন্ত্রে এবং গোবরে মিথানোজেন্স নামক ব্যাকটেরিয়া পাওয়া যায়, তাই এর রাইট অপশান হবে অপশান বি। 18 কোশ্চেন, এদের মধ্যে কোন জোটটি ভুল? অর্থাৎ ভুল জোটটিকে তোমাদের বেছে লিখতে হবে। যেমন অপশানগুলো এখানে আছে, ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্স সেলুলোজ দ্বারা গঠিত হয়, ঠিক। ব্যাকটেরিয়াল ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়, ঠিক।
ব্যাকটেরিয়াল রাইবোজোম 16S rRNA দ্বারা গঠিত হয়, এটাও ঠিক। কিন্তু অপশান ডি হচ্ছে ব্যাকটেরিয়াল কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয়, এটা হচ্ছে ভুল। কারণ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়। মনে থাকলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, সেলুলোজ দ্বারা নয়। তাই এক্ষেত্রে ভুল জোটটি হচ্ছে অপশান ডি। এরপর প্রোটিস্টা ও ছত্রাক থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটির কোষ প্রাচীরে প্রচুর সিলিকন থাকে এবং যাতে ডায়াটম রাখা হয়েছে? উদাহরণ হচ্ছে ক্রাইসোফাইটস। তাহলে রাইট অপশান হবে ক্রাইসোফাইটসে প্রচুর পরিমাণ লিগনিন থাকে এবং এতে ডায়াটম রাখা হয়েছে। পরের কোশ্চেন, স্লাইম মোল্ডের থ্যালোয়েড গঠনটি হলো প্লাজমোডিয়াম। তাই এর অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ট্রাইপেনোসোমা স্পিসিস হলো ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। এর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, কোন তথ্যটি সঠিক? সঠিক তথ্য, স্লাইম মোল্ডে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ভুল কথা। অপশান বি, প্রোটোজোয়ার কোষ প্রাচীর অনুপস্থিত। হ্যাঁ, এটা ঠিক। ইউগ্লিনাতে পেলিকাল অনুপস্থিত, এটা ভুল কথা। ডাইনোফ্ল্যাজেলেট চলন ক্ষমতাহীন। মনে রাখবে, ডাইনোফ্ল্যাজেলেট চলন ক্ষমতাযুক্ত, ইউগ্লিনাতে পেলিকাল থাকে, আর স্লাইম মোল্ড হ্যাপ্লয়েড প্রকৃতির হয় না। কিন্তু প্রোটোজোয়ার কোষ প্রাচীর অনুপস্থিত। তাই রাইট অপশান হচ্ছে অপশান বি। পরের কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন প্রোটোজোয়াতে নিউক্লিয়ার ডাইমরফিজম দেখা যায়? এর রাইট অ্যান্সার হবে প্যারামেসিয়াম, অপশান বি। কারণ প্যারামেসিয়ামতে একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস দুটো থাকে, তাই নিউক্লিয়ার ডাইমরফিজম প্যারামেসিয়ামতে দেখা যায়। নাম্বার 6 কোশ্চেন, সিনোসাইটিক মাইসেলিয়াম যে গ্রুপের চারিত্রিক বৈশিষ্ট্য সেটি হলো ফাইকোমাইসিটিস, অর্থাৎ রাইট অপশান হবে অপশান এ। 7 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন ছত্রাক গোষ্ঠীতে প্যারাসেক্সুয়াল সাইকেল দেখা যায়? ডিউটেরোমাইসিটিস ছত্রাকে। তাই অপশান ডি হবে রাইট অপশান। পরের কোশ্চেন, কোন ছত্রাক গোষ্ঠীকে ছত্রাক ইমপারফেক্ট বলে? তোমরা সবাই জানো, ডিউটেরোমাইসিটিস ছত্রাককে ছত্রাক ইমপারফেক্ট বলে। এর তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। 9 নম্বর কোশ্চেন, ছত্রাকের যৌন জননের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক করতে বলেছে? এখানে প্লাজমোগ্যামি প্রথম হবে, তারপর ক্যারিওগ্যামি, তারপর মিওসিস হবে। তাই এই ক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপর জীবের শ্রেণীবিন্যাসে ছত্রাক আর উদ্ভিদ রাজ্য থেকে কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, ক্লাব ছত্রাক কোন ছত্রাকদের বলা হয়ে থাকে? এর রাইট অপশান হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস গোষ্ঠী ছত্রাককে ক্লাব ছত্রাক বলা হয়ে থাকে। পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, এরা স্যাক ছত্রাক। এরা কোন ছত্রাক গোষ্ঠীর অন্তর্ভুক্ত? এরা সাধারণত হচ্ছে অ্যাসকোমাইসিটিস ছত্রাক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে রাইট অপশান হবে এ। 12 নম্বর কোশ্চেন, স্যাক ছত্রাক দ্বারা তৈরি যৌন ও অযৌন রেণুকে বলে যথাক্রমে, অর্থাৎ এদের যৌন রেণুকে বলা হয় কি অ্যাসকোস্পোর, আর অযৌন রেণুকে বলা হবে কনিডিয়া। তাই 12 দাগের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন 13 দাগে, ছত্রাকের কোষ প্রাচীরকে 13 দাগের কোশ্চেন হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর শৈবাল থেকে কিছু স্টেটমেন্ট আমি তুলে ধরেছি, যেখান থেকে সম্ভাব্য কোশ্চেন আসার সম্ভাবনা থাকছে। প্রথমত, সবুজ শৈবালে শ্বেতসার, বাদামি শৈবালে ম্যানিডল ও ল্যামিনারিন, সোনালি বাদামি শৈবালে ডায়াটমি এবং নীলাভ সবুজ শৈবালে সায়ানোফাইসিয়ান শ্বেতসার
কার্বোহাইড্রেট হিসাবে সঞ্চিত থাকে। তাহলে মনে রাখতে হবে তোমাদের, সবুজ শৈবালে শ্বেতসার সঞ্চিত থাকে, বাদামি শৈবালে ম্যাগনেটল ও ল্যামিনারিন, আর সোনালী বাদামি শৈবালে ডায়াটমিন এবং নীলাভ সবুজ শৈবালে সায়ানোফাইসিয়ান শ্বেতসার সঞ্চিত থাকছে। দুয়ের দাগে হচ্ছে কি, উপনিবেশ গঠনকারী শৈবাল হলো এবং রোলিং অ্যালগি ভলভক্সকে বলা হয়, অর্থাৎ ভলভক্সকে একদিকে রোলিং অ্যালগি বলা হয় আর উপনিবেশ গঠনকারী শৈবালও বলা হয়। ভলভক্স হচ্ছে ক্লোরোফাইটার অন্তর্গত। নাম্বার 3, ক্লামাইডোমোনাস হলো দ্বিফ্লাজেলাযুক্ত এককোষী সবুজ শৈবাল। ক্লামাইডোমোনাস হলো ক্লোরোফাইটার অন্তর্গত। এরপর স্পাইরোগাইরা হলো বিভাগ ক্লোরোফাইটার অন্তর্গত এক প্রকার সূত্রাকার শৈবাল। তাহলে স্পাইরোগাইরা ক্লোরোফাইটার অন্তর্গত এক প্রকার সূত্রাকার শৈবাল। স্পাইরোগাইরাকে পন্ডস্কাম বা জলজ রেশমও বলে। মনে রাখবে, স্পাইরোগাইরাকে জলজ রেশম বলা হয়। স্পাইরোগাইরা হলো বহুকোষী শৈবাল। এরপর 5-এর দাগের যে স্টেটমেন্ট, এইখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্টেটমেন্টটা। মনে রাখবে, 5-এর দাগের স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টিদের সঞ্চিত খাদ্যবস্তু আর শৈবালের নাম। শ্বেতসার সবুজ শৈবাল ক্লোরোপ্লাস্টে সঞ্চিত খাদ্যবস্তু, অর্থাৎ সবুজ শৈবাল শ্বেতসারকে ক্লোরোপ্লাস্টে সঞ্চিত করে রাখে। ল্যামিনারিন হচ্ছে বাদামি শৈবাল, অর্থাৎ বাদামি শৈবালে থাকা ক্লোরোপ্লাস্টে সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে ল্যামিনারিন। লাল শৈবালে থাকা ক্লোরোপ্লাস্টে সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে লাল শৈবালে ফ্লোরিডিয়ান স্টার্চ থাকছে, বাদামি শৈবালে ল্যামিনারিন থাকছে, সবুজ শৈবালে থাকছে শ্বেতসার। পরে ক্লোরোফিল এ বি পাওয়া যায় লাল শৈবালে, ক্লোরোফিল এ সি পাওয়া যায় বাদামি শৈবালে, আর ক্লোরোফিল এ বি পাওয়া যায় সবুজ শৈবালে। মনে রাখবে, সবুজ শৈবালে এ বি, লাল শৈবালে এ বি, কিন্তু বাদামি শৈবালে এসি নামক ক্লোরোফিল পাওয়া যায়। এরপর অ্যালজিন হচ্ছে বাদামি শৈবাল থেকে পাওয়া যায়, আর জিলাটিন হচ্ছে লোহিত বা লাল শৈবাল থেকে পাওয়া যায়। অ্যাগার হচ্ছে জিলেডিয়াম গ্ল্যাসিলারিয়া নামক সামুদ্রিক লোহিত শৈবাল থেকে পাওয়া যায়। তাহলে এখান থেকে 3টা জিনিস, অ্যালজিন কোথা থেকে পাওয়া যায়? বাদামি শৈবাল থেকে পাওয়া যায়। অ্যাগার আর জিলাটিন হচ্ছে লোহিত শৈবাল বা লাল শৈবাল থেকে পাওয়া যায়। এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে পড়ে যাবে। কিছু কোশ্চেন, জমিতে সার হিসাবে নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা নস্টক ব্যবহার করা হয়। এছাড়াও ক্লোরেলা নামক শৈবালকে মহাকাশযানে খাদ্য এবং অক্সিজেন চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয়। ট্রাইফেজিক যৌনক্রম পলিসাইফোনিয়া নামক শৈবালে কিন্তু দেখা যায়। ব্রায়োফাইটা এরপর আসছে। তোমরা জানো, ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, আর ব্রায়োফাইটার মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। পাতার মতো অঙ্গকে কি বলা হয়? ফাইলিড বলা হয়। কোন ব্রায়োফাইটা পাতার মতো অঙ্গ থাকে? যদি কোশ্চেন আসে তাহলে বলবে বোগোনিটা। আর কাণ্ডের মতো অংশকে বলা হয় কি? কলিট, যেটা রিক্সিয়া নামক ব্রায়োফাইটায় দেখা যায়। ব্রায়োফাইটা সমাঙ্গদেহী উদ্ভিদ, অর্থাৎ সমাঙ্গদেহী উদ্ভিদ মানে হচ্ছে ব্রায়োফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ব্রায়োফাইটার যৌনক্রম সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ব্রায়োফাইটার পুংজনন অঙ্গকে কি বলা হয়? অ্যান্থেরিডিয়া, এবং স্ত্রী জনন অঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়া বলা হয়। মনে রাখবে, পেরিস্টোম দাঁত, কি বললাম? পেরিস্টোম দাঁত ফিউনারিয়া নামক ব্রায়োফাইটাতে দেখা যায়। এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। মেগাকার্প মার্কেন্সিয়ায় দেখা যায়, আর ফিউনারিয়াকে অটোএশিয়াস ব্রায়োফাইট বলে। লাইকোপোডিয়াম হলো ক্লাব ব্রায়োফাইটা বা ক্লাব মস। তাহলে লাইকোপোডিয়ামকে কি বলা হয়? ক্লাব মস বলা হয়। ব্রায়োফাইটাতে স্পোরোফাইট বা রেণুধর দশা, লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইটের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা মনে রাখতে পারো, পেরিস্টোম দাঁত, এরপর কলুমেলা কোথায় থাকে? যদি কোশ্চেন আসে, অ্যান্থোসেরাস নামক
ব্রায়োফাইটার রেণুধর উদ্ভিদে কলুমেলা দেখা যায়। আর ফিউনারিয়াকে অটোএশিয়াস ব্রায়োফাইট বলা হয়। পেরিস্টম তীর দেখা যায় ফিউনারিয়া নামক ব্রায়োফাইটাতে। ব্রায়োফাইটার পুংজনন অঙ্গকে অ্যান্থেরিডিয়া, স্ত্রী জনন অঙ্গকে আর্কিগোনিয়া বলে। নেক্সট টেরিডোফাইটাতে আমরা আসছি। টেরিডোফাইটার কয়েকটা স্টেটমেন্ট আমরা পড়ে নিব। টেরিডোফাইটার প্রধান দেহটি রেণুধর 2N প্রকৃতির হবে। দ্বিতীয়ত প্রথম সংবহন কলাতন্ত্র অর্থাৎ প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটেছিল কিন্তু এই টেরিডোফাইটায়, অর্থাৎ সংবহন কলা হিসাবে উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে যদি বলে প্রথম সংবহন কলা কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম আবির্ভাব ঘটেছিল, তাহলে টেরিডোফাইটা হবে। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাকে বলা হয়? টেরিডোফাইটাকেও বলা হয়। আর হেটারোস্পোরি ও স্পোরোকার্প দেখা যায় মার্সেলিয়ায়। মার্সেলিয়া এক প্রকার টেরিডোফাইটা। বৃক্ষ জাতীয় টেরিডোফাইটা হলো সাইথিয়া, অর্থাৎ বৃক্ষ জাতীয় টেরিডোফাইট হলো সায়াথিয়া। টেরিডোফাইটার নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না, মনে রাখবে। টেরিডোফাইটার নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি থেকে কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, যেমন 1 নম্বর হচ্ছে ফল গঠিত হয় না কিন্তু বীজ গঠিত হয়, এটা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায়। ব্যক্তবীজের নালিকা বান্ডিলে কিন্তু ক্যাম্বিয়াম থাকে। 3 নম্বর হচ্ছে ব্যক্তবীজের শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, কারণ হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে শস্য গঠিত হয়। নিষেকের পূর্বে শস্য গঠিত হয় জিমনোস্পার্মের ক্ষেত্রে। এদের দ্বিনিষেক ঘটে না, অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে জিমনোস্পার্মের দ্বিনিষেক ঘটে না। নিষেকের পূর্বে শস্য গঠিত হয়, হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে শস্য উৎপন্ন হয় এবং শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। 4 নম্বর স্টেটমেন্ট, জিমনোস্পার্ম বা ব্যক্তবীজীদের জাইলেমে ট্রাকিয়া এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। এটা ম্যাক্সিমাম জিমনোস্পার্মের ক্ষেত্রে, কিন্তু নিটাম নামক ব্যক্তবীজির ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ নিটামে জাইলেমে ট্রাকিয়া এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। 5 নম্বর স্টেটমেন্ট, ব্যক্তবীজের ফুলগুলি একলিঙ্গ ও নগ্ন প্রকৃতির হয়। এদের পুংরেণুপত্রমঞ্জরি বা স্ত্রী রেণুপত্রমঞ্জরি ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস বা কোণ গঠন করে। তাহলে স্ট্রবিলাস বা কোণ গঠন করে কারা? জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি। নাম্বার 6, নিশ্চল পুংগ্যামেট কার কার ক্ষেত্রে দেখা যায়? জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম উভয়ের ক্ষেত্রে নিশ্চল পুংগ্যামেট দেখা যায়। নেক্সট হচ্ছে সাইকাস নামক জিমনোস্পার্মের মূলে সায়ানোব্যাকটেরিয়া মিথজীবী রূপে বসবাস করে। আর পাইন নামক জিমনোস্পার্মে মাইক্রোরাইজা থাকে। মাইক্রোরাইজা হচ্ছে মূল ও ছত্রাকের মিথজীবীয় অবস্থা। 9 নম্বর স্টেটমেন্ট, নিটামকে ব্যক্তবীজি ও গুপ্তবীজির মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ বলা হয়। 10 নম্বর হচ্ছে অ্যাম্বার পাইন থেকে পাওয়া যায়। 11 নম্বর, কোরালয়েড মূল বহনকারী জিমনোস্পার্ম হলো সাইকাস। মনে রাখতে হবে, কোরালয়েড মূল বহনকারী জিমনোস্পার্ম হলো সাইকাস। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে কিছু স্টেটমেন্ট, যেমন গুপ্তবীজিদের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। 2 নম্বর, গুপ্তবীজিদের দ্বিনিষেক ঘটে। নিষেকের পর ডিপ্লয়েড শস্য গঠিত হয়। 3 নম্বর, গুপ্তবীজের বীজে একটি বীজপত্র থাকলে থাকে একবীজপত্রী এবং দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। যেমন একবীজপত্রী উদ্ভিদ হিসাবে আমরা ধান, নারকেল এবং দ্বিবীজপত্রী হিসাবে ছোলা, মটর ইত্যাদিকে উদাহরণ হিসাবে নিয়ে থাকি। 4 নম্বর, একবীজপত্রী উদ্ভিদের মূলে গৌণ বৃদ্ধি হয় না। মনে রাখবে, একবীজপত্রী উদ্ভিদের মূলে কিন্তু কখনো গৌণ বৃদ্ধি হয় না। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে গৌণ বৃদ্ধি হয়। 5 নম্বর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখাবিহীন এবং তাতে গৌণ বৃদ্ধি হয় না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখাযুক্ত এবং তাতে গৌণ বৃদ্ধি হয়। পর আমরা অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্য সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে
দেখো এবং কোন অপশানগুলো ঠিক হচ্ছে তা বোঝার চেষ্টা করো। অপশান 1, ট্রোকোফোর লার্ভা দেখা যায় হচ্ছে অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের প্রাণীতে, তাই প্রথম কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি, ডিউটেরোস্টোমেট ও ইন্টারোসিলোমেট অমেরুদণ্ডী হলো অপশান ডি অ্যাস্টারিস স্পেসিস। কারণ ডিউটেরোস্টোমেট তাদের বলবো যাদের প্রথমে অ্যানাস বা পায়ুছিদ্র গঠিত হয় এবং পরে মুখছিদ্র গঠিত হয় তাদের ডিউটেরোস্টোমেট বলবো। আর ইন্টারোসিলোমেট হচ্ছে সেই সব প্রাণী যাদের প্রকৃত সিলোম থাকছে। এক্ষেত্রে অ্যাস্টারিস স্পেসিসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে পায়ুছিদ্র, পরে হচ্ছে মুখছিদ্র গঠিত হয়, তাই ডিউটেরোস্টোমেটের ভেতর একে রাখছি। ইন্টারোসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলোমেদের দেখা যায়, তাই এই অপশানটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নের কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে নলের মধ্যে নলের অবস্থিতিমূলক দৈহিক সংগঠন পরিলক্ষিত হয়? নলের মধ্যে নলের দৈহিক সংগঠন পরিলক্ষিত হয় অ্যানেলিডা পর্বের ক্ষেত্রে, তাই 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপর 9 দাগ কোশ্চেন হচ্ছে, কোন উপপর্বের প্রাণীর শুধুমাত্র ভ্রূণ অবস্থায় নোটোকট থাকে? ইউরোকডাটার ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় নোটোকট থাকে, তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 10 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হেমিকডাটা ও কডাটা এর সাধারণ বৈশিষ্ট্য? অপশান এ, গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। হ্যাঁ, গলবিলীয় ফুলকা ছিদ্র কডাটা এবং হেমিকডাটার হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, তাই 10 দাগে হচ্ছে অপশান এ হচ্ছে ঠিক। 11 দাগের কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন প্রাণী চোয়ালবিহীন? কোন প্রাণী চোয়ালবিহীন? এক্ষেত্রে হচ্ছে লিবিও হচ্ছে চোয়ালযুক্ত, স্কোলিওডন হচ্ছে চোয়ালযুক্ত, রানা হচ্ছে চোয়ালযুক্ত, কিন্তু পেট্রোমাইজন হচ্ছে চোয়ালবিহীন প্রাণী, তাই 11 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এরপর 12 দাগের কোশ্চেন হচ্ছে, কোন জোটটি সঠিক নয়? অর্থাৎ সঠিক নয় যে জোটটি সেটাকে ঠিক করতে হবে। প্রথম অপশান দেখি, ইকথিওপিস কন্ডিকথিস। না, ইকথিওপিস হচ্ছে অ্যাম্ফিবিয়ার আন্ডারে অবস্থিত, কন্ডিকথিসের আন্ডারে অবস্থিত নয়, তাই অপশান এ হচ্ছে ভুল। তবু আমরা বি, সি এবং ডি দেখে নিই। হ্যাগফিস সাইক্লোস্টোমাটার আন্ডারে অবস্থিত, হ্যাঁ এটা ঠিক। গোল্ডফিশ অস্টিকথিসের আন্ডারে, হ্যাঁ এটা ঠিক। সি হর্স কডাটার আন্ডারে, এটাও ঠিক। তাই বি, সি, ডি অপশান হচ্ছে ঠিক এবং এ অপশান হচ্ছে ভুল। আর যেহেতু সঠিক নয় জোটটি নির্বাচন করতে বলেছি, তাই অপশান এ হবে এর সঠিক উত্তর। 13 দাগের কোশ্চেন হচ্ছে, ক্ল্যাসপার কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? ক্ল্যাসপার দেখা যায় তোমার কন্ডিকথিস, এরপর 13 নম্বর কোশ্চেন হচ্ছে, ক্ল্যাসপার কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? ক্ল্যাসপার দেখা যায় কন্ডিকথিস শ্রেণীর প্রাণীতে দেখা যায়, তাই 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ। 14 নম্বর কোশ্চেন হচ্ছে কি, কোন উপপর্বের প্রাণীর দেহ টিউনিক দ্বারা আবৃত? টিউনিক দ্বারা আবৃত হচ্ছে ইউরোকডাটা উপপর্বের প্রাণী, তাহলে 14 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ। এরপর আসছি 15 দাগের কোশ্চেন, কোন প্রাণীরতে 6 থেকে 14 জোড়া ফুলকা ছিদ্র উপস্থিত থাকে? সাইক্লোস্টোমাটা নামক শ্রেণীর প্রাণীতে 6 থেকে 14 জোড়া ফুলকা ছিদ্র উপস্থিত থাকে, তাহলে 15 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপর কয়েকটি স্টেটমেন্ট বেস কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি। এতগুলো লেখা আছে, এর মধ্য থেকে জাস্ট কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে, যা তোমাদের পরীক্ষায় এলে ডাইরেক্ট কোশ্চেন এখান থেকেই পড়ে যেতে পারে। যেমন অপ্রতিসম প্রাণী হিসাবে আমরা স্পঞ্জকে জেনে থাকি, তাহলে অপ্রতিসম প্রাণী হচ্ছে কি স্পঞ্জ। রেডিয়াল সিমেট্রি কোন পর্বে দেখা যায়? পর্বের নাম হচ্ছে সিলেন্টেরেটা বা নিডারিয়া পর্ব, টিনোফোরা পর্ব এবং অ্যাকাইনোডার্মাটা পর্ব। তাহলে রেডিয়াল সিমেট্রি কোন কোন পর্বের প্রাণীদের দেখা যায়? তাহলে মনে রাখতে হবে সিলেন্টারেটা বা নিডারিয়া, টিনোফোরা পর্ব এবং অ্যাকাইনোডার্মাটা পর্ব। এরপর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম পর্বের নামগুলো বলতে হবে। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম পর্বের নাম অ্যানেলিডা, আর্থ্রোপোডা হয়েছে, এইগুলো মনে রাখলে যথেষ্ট। 42 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, প্রাণীর গঠন, স্তরের নাম, পর্বের নাম, এই তিনটা অন্তত মনে রাখতে হবে। ডিপ্লোব্লাস্টিক প্রাণীতে কটা স্তর থাকে? 2টো স্তর থাকে, যেমন একটোডাম এবং মেসোডাম। এই
এরপর 42 দাগে কোশ্চেন, যেখানে আমি প্রাণীর গঠন, স্তরের নাম এবং পর্বের নাম উল্লেখ করেছি। এই প্রাণীর গঠনের ক্ষেত্রে তোমরা জানো ডিপ্লোব্লাস্টিক প্রাণী আছে, টিপ্লোব্লাস্টিক প্রাণী আছে। এখানে ডিপ্লোব্লাস্টিক প্রাণীতে দুটো স্তর আছে, যেমন একটোডাম আর এন্ডোডাম। এই একটোডাম আর এন্ডোডামের মাঝখানে মেসোগ্লিয়াস স্তর থাকে, হয়েছে। আর এই ডিপ্লোব্লাস্টিক প্রাণীরা কোন কোন পর্বের আন্ডারে? দুটো পর্ব এখানে সাধারণত আমি দিয়েছি এবং দুটোই পর্ব হবে, তোমরা মনে রাখবে। ডিপ্লোব্লাস্টিক কোন পর্বভুক্ত? সিলেন্টারেটা বা নিডারিয়া এবং টিনোফোরা, এই দুটো পর্ব হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর টিপ্লোব্লাস্টিক হচ্ছে কি, তিনটা স্তর থাকবে, অর্থাৎ বাইরে একটোডাম, মাঝে মেসোডাম এবং ভেতরে কি থাকবে? এন্ডোডাম থাকবে। এবং কোন কোন পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক? পর্ব প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কডাটা পর্যন্ত সমস্ত প্রাণী হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, মনে থাকবে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে কি, ডিপ্লোব্লাস্টিক কোন কোন পর্বের দেখা যায় এবং ডিপ্লোব্লাস্টিক কোন কোন পর্বের দেখা যায়। এরপর 45 দাগে আমি কিছু শর্ট এরপর 45 দাগে কোশ্চেন, কিছু পর্বের নাম এবং তার সম্পর্কে কিছু শর্ট কোড আমি মনে রাখার জন্য তোমাদের বলবো, যেটা হচ্ছে পর্ব পরিফেরার আন্ডারে কি কি থাকছে। পর্ব পরিফেরাতে অস্টিয়া থাকছে, অস্কিউলাম থাকছে, স্পঞ্জোসিল, স্কোয়ানোসাইট ইত্যাদি থাকছে। 46 দাগে সিলেন্টেরেটা বা নিডারিয়ার ক্ষেত্রে কি কি আমরা দেখতে পাই? মেনলি এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এদের নিডোপ্লাস্ট থাকে। জীবনচক্রে এদের কি পলিপ এবং মেডুসা দশা দেখা যায়, অর্থাৎ এদের মেটাজেনেসিস দেখা যায়। কয়েকটা উদাহরণ তোমরা করবে, তাদের ভেতর হাইড্রা, অরেলিয়া, অবেলিয়া, ফাইসালিয়া। মনে রাখবে ফাইসালিয়াকে কিন্তু কি বলা হয়? পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়, অর্থাৎ এই এক্সাম্পলটা তোমরা ভালো করে মনে রাখবে, বুঝেছ? এরপর পর্ব টিনোফোরা, এদের সি ওয়ালনাট বা কোম্ব জেলি বলা হয়। কলাস্তরীয় সংগঠন, ডিপ্লোব্লাস্টিক প্রাণী, 8টি চিরুনির মতো প্লেট থাকে, মনে রাখবে 8টি চিরুনির মতো প্লেট থাকে কোন পর্বের? টিনোফোরা পর্বের। উদাহরণ প্লুরোব্রাঞ্চিয়া এবং স্টিনোপ্লানা। এরপর আসছি পর্ব প্লাটিহেলমিনথিস। এই পর্বের প্রাণীদের প্ল্যাটফর্ম বা চ্যাপ্টা কৃমি বলে। এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী, অঙ্গস্তরের দেহ গঠন দেখা যায়, এরা অ্যাসিলোমেট। মনে রাখবে পর্ব প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেট। এদের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। প্ল্যানেরিয়া নামক প্লাটিহেলমিনথিসের পুনরুৎপাদন ক্ষমতা বেশি থাকে। এই পর্বের প্রাণীদের নিষেক, অন্তনিষেক। উদাহরণ হিসাবে যদি তোমাদের দিতে বলে তাহলে প্ল্যানেরিয়া, টিনিয়াকে ট্যাপওয়ার্মও বলা হয়, এবং ফাইসেলিয়া যেটা হচ্ছে লিভার ফ্লুক। এরপর আসছি পর্ব আস্কেহেলমিনথিস বা গোল কৃমি। অঙ্গতন্ত্রের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ আস্কেহেলমিনথিসের ক্ষেত্রে প্রথম অঙ্গতন্ত্রের আবির্ভাব ঘটেছে। এরা ডায়োসিয়াস প্রকৃতির হয়, টিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের কিন্তু তোমরা দেখবে ছদ্মশিলম এদের ক্ষেত্রে আছে। উদাহরণ অ্যাসকারিস, যেটাকে রাউন্ড ওয়ার্ম আমরা বলছি। এরপর উচেরেরিয়া, যেটাকে ফাইলেরিয়া ওয়ার্মও আমরা বলছি। এরপর আসছি পর্ব অ্যানেলিডা। এদের দেহে রিংখণ্ডক বা মেটামেয়ার দেখা যায়, মনে রাখতে হবে অ্যানেলিডা পর্বে মেটামেয়ার বা রিংখণ্ডক দেখা যায়। এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, আর এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। তাহলে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহনতন্ত্র প্রথম কোন পর্বের আবির্ভাব ঘটেছিল? তাহলে পর্বের নাম হবে অ্যানেলিডা। উদাহরণ তোমরা দিবে, উদাহরণ নেরিস হচ্ছে একলিঙ্গ অ্যানেলিডা এবং যোগ আর কেঁচো হচ্ছে উভয়লিঙ্গ প্রাণী। এরপর আসছি পর্ব আর্থ্রোপোডা। পর্ব আর্থ্রোপোডা সবাই জানো, একে সন্ধিপদ পর্ব বাংলাতে বলে। এটি সর্ববৃহৎ পর্ব, অর্থাৎ সব থেকে বড় পর্ব হচ্ছে এইটি। অঙ্গতন্ত্র এর দেহের গঠন দেখা যায়। বহিঃ কঙ্কাল কিন্তু কাইটিন নির্মিত, মনে রাখবে। আর্থ্রোপোডার ক্ষেত্রে বহিঃ কঙ্কাল কী দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত হয়। আর এদের দেহটি 3টি খণ্ডে বিভক্ত, যেমন মাথা, থোরাক্স এবং অ্যাবডোমেন। পা খণ্ড খণ্ড জোড়া থাকে। রক্ত সংবহনতন্ত্র এদের ক্ষেত্রে মুক্ত প্রকৃতির হয়। রেচনাঙ্গ ম্যালপিজিয়ান টিবিউলস, যেমন তোমরা উদাহরণ জানো মৌমাছি, রেশম মথ, চিংড়ি, এগুলো সব হচ্ছে এর উদাহরণ। এরপর পর্ব মোলাস্কা, দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব। দেহ মাথা, মাস্কুলার ফুড এবং ভিসারাল হাম্পতে বিভক্ত। মনে রাখবে মোলাস্কাতে ম্যান্টল পর্দা থাকে, এদের র্যাডুলা থাকে। এদের উদাহরণ হচ্ছে কি পাইলা, অক্টোপাস, সেপিয়াকে ক্যাটল ফিশ বলা হয়, মনে রাখবে। ললিগোসকে বলা হয় স্কুইড বলা হয়, আর অক্টোপাসকে মনে রাখবে ডেভিল ফিশও বলা হয়। তাহলে ডেভিল ফিশ কোন পর্বের অন্তর্গত? মোলাস্কা পর্বের অন্তর্গত। ডেভিল ফিশ কাকে বলা হচ্ছে? অক্টোপাসকে বলা হচ্ছে।
নেক্সট পর্ব হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হচ্ছে দেহ অরীয়ভাবে প্রতিসম, ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোম বর্তমান, অঙ্গতন্ত্র গঠন, দেহ কণ্টকযুক্ত, অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। মনে রাখবে মোলাস্কাতে হচ্ছে কি দ্বারা গঠিত? মোলাস্কার হচ্ছে ম্যান্টল পর্দা থাকে, মাস্কুলার ফুড থাকে। এরপর পর্ব একাইনোডার্মাটা দেহ অরীয়ভাবে প্রতিসম, ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোম বর্তমান, অঙ্গতন্ত্র গঠন, দেহ কণ্টকযুক্ত, অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, অসংখ্য অসিকল দ্বারা গঠিত। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে আর্থ্রোপোডার ক্ষেত্রে বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, কিন্তু একাইনোডার্মাটার ক্ষেত্রে অন্তঃকঙ্কাল হচ্ছে ক্যালসিয়াম কার্বন নির্মিত। এটা ভালো করে মনে রাখবে। ওরাল ও অ্যাবোরাল তল থাকছে এদের ক্ষেত্রে অ্যাম্বোল্যাক্রা থাকে। এদের উদাহরণ তারা মাছ, সমুদ্র শসা, সি আর্চিন, এগুলো হচ্ছে এর উদাহরণ। এরপর আসছি পর্ব হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার মনে রাখতে হবে দেহ প্রবশিস কলার এবং দেহকাণ্ডে বিভক্ত। নোটোকর্ড এদের কিন্তু থাকে না। আর জীবনচক্রে হেমিকর্ডাটার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টর্নারিয়া লার্ভা দেখা যায়। উদাহরণ হচ্ছে ব্যালানো গ্লসাস। এরপর পর্ব কর্ডাটা। পর্ব কর্ডাটার আন্ডারে যেসব উপপর্ব আছে তাদের সাধারণত ইউরোকর্ডাটা, সেপালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা বলে। ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড লার্ভা দশায় লেজের দিকে থাকে। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়ার স্যাপলা। সেপালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ হিসাবে অ্যাম্ফিওক্সাস বা ব্রাঙ্কিওস্টোমা। তাহলে কি বললাম? ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড লার্ভা দশায় লেজের দিকে থাকে, বাট সেপালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। উদাহরণ হচ্ছে অ্যাম্ফিওক্সাস এবং ব্রাঙ্কিওস্টোমা। ভার্টিব্রাটা। মনে রাখবে ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড কিসে রূপান্তরিত হয়ে যায় বা প্রতিস্থাপিত হয়ে যায়? মেরুদণ্ডের প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড ভ্রূণ অবস্থায় থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় এটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায়। সব মেরুদণ্ডী কর্ডাটাভুক্ত, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। একনাথার চোয়াল থাকে না, ন্যাথোস্টোমাটার চোয়াল থাকে। এরপর আসছি শ্রেণী কন্ডেক্টিস, অর্থাৎ তরুণাস্থিযুক্ত মাছের ক্ষেত্রে। তরুণাস্থিযুক্ত মাছের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের মনে রাখা দরকার সেগুলো আমি এখানে লিখে রেখেছি, তোমরা পড়ে নিবে। হয়েছে? পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। শ্রেণী ওয়াস্টিকথিস অর্থাৎ অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে? অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে মেন যেটা হচ্ছে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, এটা তোমাদের জানতে হবে। আর ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে। লেজ কিন্তু হোমোসার্কেল প্রকৃতির হয়। এদের পটকা উপস্থিত থাকে, কিন্তু মনে রাখবে পুংদের ক্ল্যাসপার থাকে না। উদাহরণ আমি এখানে দিয়েছি, যে কটা উদাহরণ দিয়েছি মনে যদি রাখো তো রাখবে, না হলে এরপর এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, যদি তোমরা পারো মনে রাখার চেষ্টা করবে। এরপর শ্রেণী অ্যাম্ফিবিয়া বা উভচর। উভচরে তোমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। ত্বকটা হচ্ছে এদের নগ্নময় এবং গ্রন্থিময়, সিক্ত। অগ্রপথে 4টি এবং পশ্চাৎপটে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। মনে রাখবে এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত এবং এই 3 প্রকোষ্ঠের ভেতর 2টি অলিন্দ এবং 1টি নিলয় থাকে এবং 10 জোড়া করোটিক স্নায়ু থাকে। আর করোটি 2টি অক্সিপিটাল কন্ডাইল যুক্ত হয়। মনে রাখবে করোটি 2টি অক্সিপিটাল কন্ডাইল, 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 2টো অলিন্দ, 1টা নিলয় এবং 10 জোড়া করোটিক স্নায়ু থাকবে। এইটা হচ্ছে এদের গুরুত্বপূর্ণ সবথেকে বৈশিষ্ট্য। তাছাড়াও এদের ত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত প্রকৃতির হয়। উদাহরণ হিসাবে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, স্যালামেন্ডার, ইকথিওফিস। শ্রেণী রেপ্টেলিয়া বা সরীসৃপ। এদের ত্বক হচ্ছে কেমন? শুষ্ক আর আঁশযুক্ত। প্রতিপদে 5টি করে নখর বিশিষ্ট আঙ্গুল থাকে। শ্বাসঙ্গ ফুসফুস। এদের হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং 1টি অসম্পূর্ণ নিলয় নিয়ে গঠিত, কিন্তু ব্যতিক্রম কুমির। কুমিরের ক্ষেত্রে 2টি অলিন্দ এবং 2টি নিলয় এবং 2টি নিলয় থাকে। এই নিলয়গুলো অসম্পূর্ণ না, সম্পূর্ণ নিলয় থাকে। মনে রাখবে কুমির রেপটাইলস হলেও এদের 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ, 2টি নিলয়, অর্থাৎ অসম্পূর্ণ নিলয় এদের ক্ষেত্রে থাকে না। আর করোটিক স্নায়ু সংখ্যা হচ্ছে 12 জোড়া, কিন্তু করোটি 1টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, মনে রাখবে। এরপর শ্রেণী অ্যাভিস বা পক্ষী। অগ্রপদ ডানায় রূপান্তরিত, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়, চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। এদের 1টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। আর
অ্যাবিস বা পক্ষীর ক্ষেত্রে র্যাটিটি কাদের বলবো? দৌড় পাখিদের র্যাটিটি বলবো, ক্যারিনিটি উড়ো পাখিদের ক্যারিনিটি বলবো। মনে রাখবে এদের ক্ষেত্রে স্টারনাম কিল অস্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন উট পাখি, কিউই, পেঙ্গুইন, কাঠঠোকরা এগুলো হচ্ছে অ্যাবিসের উদাহরণ। ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, দেহ লোম দ্বারা আবৃত, স্ত্রীদের কার্যকারী স্তনগ্রন্থি বিদ্যমান, ত্বকে সিবেসিয়াস ও কর্মগ্রন্থি বর্তমান, কর্ণছত্র থাকে, দাঁত থেকোডন্ট, হেটারোডন্ট ও ডাইফিওডন্ট প্রকৃতির হয়। এর আন্ডারে উপশ্রেণী প্রোটোথেরিয়া আছে। প্রোটোথেরিয়ারা ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে না। এদের উদাহরণ হচ্ছে প্লাটিপ্লাস বা হংসচঞ্চু, তোমরা পড়ে এসছো নিশ্চয়ই। এরপর উপশ্রেণী হচ্ছে থেরিয়া। থেরিয়া হচ্ছে শাবক প্রসব করে, স্তনগ্রন্থি বৃন্তযুক্ত, কর্ণছত্র সুস্পষ্ট। এরপর ইনফ্রাশ্রেণী মেটাথেরিয়া, শাবক অপরিণত অবস্থায় জন্মায় এবং স্ত্রী প্রাণীর মার্সুপিয়াম নামক থলির মধ্যে পরিণত হয়। এদের কিন্তু প্লাসেন্টা থাকে না। ক্যাঙ্গারু আর কোয়ালা। মনে রাখবে মেটাথেরিয়া হচ্ছে এমন এক প্রকারের ম্যামেলিয়া যার ক্ষেত্রে এরা অপরিণত বাচ্চা প্রসব করে, কিন্তু বাচ্চারা পরিণত স্ত্রী প্রাণীর মার্সুপিয়াম নামক স্থলির মধ্যে পরিণত লাভ করে। এদের কিন্তু প্লাসেন্টা তৈরি হয় না। উদাহরণ ক্যাঙ্গারু। ইনফ্রাশ্রেণী যদি আমি দেখি তাহলে এখানে ইউথেরিয়া আছে। ইউথেরিয়ার প্রাণীরা শাবক প্রসব করে, প্লাসেন্টা গঠিত হয়, এদের কর্ণছত্র থাকে, গিনিপিগ, মানুষ, বাদুড়, বাঘ ইত্যাদি। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমাদের ইউনিট 1-এর কিছু কোশ্চেন এবং তার উত্তর আমি আলোচনা করলাম। এবং পরের যে ইউনিট 2, যেখানে আমি এত টাইম নিব না, খুব অল্প টাইমের ভেতর এমসিকিউ উত্তর সহ আমি প্রোভাইড করব। তোমরা এইটা ভালো করে স্টাডি করে নাও। ইউনিট 2-তে এত বেশি টাইম আমি নিব না। এই পর্যন্ত ইউনিট 1-এর কোশ্চেনগুলো তোমরা আশা করি ভালো করে করবে এবং পরীক্ষার আগে এগুলো আরেকবার রিভিশন করে নিয়ে যাবে। আমি শিওর এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে।